থাকার জায়গা আহামরি ধরনের হবে এ জাতীয় ধারণা শওকত সাহেবের ছিল না। অজপাড়াগাঁয়ের রাজপ্রাসাদ থাকার কোনোই কারণ নেই। তবে বজলুর রহমান, যিনি এই জায়গার খোঁজ তাকে দিয়েছেন, তিনি বারবার উচ্ছ্বাসিত গলায় বলেছেন, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর বাড়ি যে কল্পনাও করতে পারবেন না। শওকত সাহেব হাসতে হাসতে বললেন, তাজমহল ধরনের বাড়ি। তাজমহল তো না, তাজমহল হচ্ছে কবরখানা। মমতাজ মহলের কবর। আপনাকে যে বাড়িতে পাঠাচ্ছি সেটা গৌরীপুর মহারাজার বর্ষা মন্দির। বর্ষা মন্দির মানে শীতের সময় কাটানোর জন্য মহারাজার একটা বাড়ি ছিল, সেটার নাম শীত মন্দির। তেমনি বর্ষাকাল কাটানোর জন্য একটা বাড়ি ছিল, তার নাম বর্ষা মন্দির। দোতলা বাড়ি, বৃষ্টির শব্দ যাতে শোনা যায় সেজন্য বাড়ির ছাদ টিনের। বৃষ্টি দেখার জন্য বিরাট টানা বারান্দা। উত্তরেও বারান্দা, দক্ষিণেও বারান্দা। উত্তরের বারান্দায় দাঁড়ালে গাঢ় পাহাড় দেখা যায়, দক্ষিণের বারান্দায় দাঁড়ালে দেখবেন সোহাগী নদী। কি নদী? সোহাগী নদী। বর্ষাকালে যাবেন, নদী থাকবে কানায় কানায় ভরা। বৃষ্টির ফোঁটা নদীতে পড়লে কি যে সুন্দর দেখা যায়, তা ওই বারান্দায় না দাঁড়ালে বুঝবেন না। বাড়িটার চারিদিকে কদমের গাছ। বর্ষাকালে কদম ফুলে গাছ ছেয়ে যায়। সে এক দেখার মতো দৃশ্য। বাংলাদেশের কোথাও একসঙ্গে এতগুলো কদমের গাছ দেখবেন না। শওকত সাহেব খুব একটা উৎসাহ বোধ করলেন না। বজলুর রহমানের কোনো কথাই উৎসাহী হয়ে ওঠা ঠিক নয়। ভদ্রলোক মাথা খারাপ ধরনের। নিজেকে মহাকবি হিসেবে পরিচয় দেন। শোনা যায় 17 বছর বয়সে বঙ্গবন্দনা নামে মহাকাব্য লেখা শুরু করেছিলেন, শেষ করেছেন 40 বছর বয়সে। এখন কারেকশন চলছে। 10 বছর হয়ে গেল কারেকশন শেষ হয়নি। মহাকবি বজলুর রহমান অদ্ভুত, অসাধারণ, পাগল হয়ে যাবার মতো বিশেষণ ছাড়া কথা বলতে পারেন না। একবার গুলশানের এক বাড়িতে বাগান বিলাস গাছ দেখে খুব উত্তেজিত হয়ে ফিরলেন। চোখ বড় বড় করে বললেন, এই জিনিস না দেখলে জীবন বৃথা। ইন্দ্রপুরীর বাগান বিলাসও এর সামনে দাঁড়াতে পারবে না। লাল রঙের যে কটা শেড আছে তার প্রতিটি ওই গাছের পাতায় আছে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, তাকিয়ে থাকলে বুকে ব্যথা করে। অ্যাবসলিউট বিউটি সহ্য করা মানুষের পক্ষে খুবই কঠিন, বুঝলেন সাহেব। গাছটার সামনে দাঁড়িয়ে মনে হলো পাগল হয়ে যাব। পাগল তো আছেনই, নতুন করে আর কি হবেন? ঠাট্টা না ভাই, সত্যি বলছি। একদিন আমার সঙ্গে চলুন, আপনার দেখা উচিত। শওকত সাহেব মহাকবিকে সঙ্গে নিয়ে একদিন গেলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে বললেন, আপনি কি নিশ্চিত যে এই সেই ইন্দ্রপুরীর গাছ? মহাকবি মাথা চুলকে বললেন, জি, এইটাই সেই বাগান বিলাস। তবে আজ অবশ্যই সেদিনের মতো লাগছে না। ব্যাপারটা কি বুঝতে পারছি না। সামথিং ইজ ডেফিনেটলি রং। শওকত সাহেব ধরেই নিয়েছেন বর্ষা মন্দির বাগান বিলাসের মতোই হবে। বাড়ির সামনে দাঁড়িয়েও তিনি মহাকবির মতো বলতে বাধ্য হবেন, সামথিং ইজ ডেফিনেটলি রং। তবে সোহাগী নামের নদী তাকে খানিকটা আকর্ষণ করল। শুধু নামটির কারণে এই নদী একবার দেখে আসা যায়। মহাকবি বললেন, আপনি গরিবের কথাটা রাখুন, কয়েকটা দিন ওই বাড়িতে থেকে আসুন, স্বর্গবাসের অভিজ্ঞতা হবে। আপনার লেখা অন্য একটা ডাইমেনশন পেয়ে যাবে। বাড়ি সম্পর্কে যা বলেছি তার 16 আনা যদি না পান, তাহলে নিজের হাতে আমার কান দুটা কেটে নিয়ে নেড়ি কুত্তা দিয়ে খাইয়ে দেবেন, আমি কিছুই বলবো না। যদি যাই, খাওয়া দাওয়া কোথায় করব? বাবুর্চি সঙ্গে নিয়ে যেতে হবে। কিছুই নিয়ে যেতে হবে না। ময়নাতলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেবকে আমি একটা চিঠি দিয়ে দেব। খুবই মাই ডিয়ার লোক, যা করার সেই করবে, এবং যে কদিন থাকবেন আপনাকে মাথায় করে রাখবে। তিনি ময়নাতলায় মহাকবির ব্যবস্থা মতোই এসেছেন। মহাকবি তাকে ট্রেনে তুলে দিতেও এসেছিলেন।
ময়নাতলা জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গিয়ে আরেকবার উচ্ছ্বসিত হলেন। তবে ট্রেন ছাড়বার আগ মুহূর্তে লজ্জিত গলায় বললেন, ভাই, আপনাকে একটা রং ইনফরমেশন দিয়েছি। নদীটির নাম সোহাগী না। আসলে নদীটার কোনো নাম নেই, সবাই বলে ছোট গাং। সোহাগী নামটা আমার দেওয়া। শওকত সাহেব হেসে ফেললেন। কদমের বনও নিশ্চয়ই নেই, আপনার কল্পনা। মহাকবি উত্তেজিত গলায় বললেন, আছে, অবশ্যই আছে। নদীর নাম ছাড়া বাকি সব যেমন বলছি তেমন। যদি এক বিন্দুও মিথ্যা হয়, আমার কান দুটা কেটে কুত্তা দিয়ে খাইয়ে দেবেন। আমি বাকি জীবন ভ্যান গগের মতো কান মাফলার দিয়ে বেঁধে ঘুরে বেড়াবো। নদীর নামের ব্যাপারে আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি, ক্ষমা প্রার্থনা করছি। নাম তো বড় কথা না, জিনিসটাই বড়। অসাধারণ নদী, একবার সামনে দাঁড়ালে পাগল হয়ে যেতে ইচ্ছে করে। বাড়ির সামনে শওকত সাহেব বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছেন। পাগল হয়ে যাবার মতো কিছুই দেখছেন না। অতি পুরাতন জরাজীর্ণ দোতলা ভবন। ছাদ খসে গেছে কিংবা ভেঙে পড়েছে বলে পরবর্তী সময়ে টিন দেওয়া হয়েছে। টানা বারান্দা ঠিকই আছে, তবে রেলিংয়ের জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। বারান্দায় হাঁটাহাঁটি করা বিপজ্জনক হতে পারে। বর্ষাকাল, বৃষ্টির পানিতে বারান্দা পিচ্ছিল হয়ে আছে। শওকত সাহেব বললেন, এটাই কি বর্ষা মন্দির? করিম সাহেব অবাক হয়ে বললেন, আপনার কথা কিছু বুঝলাম না স্যার। বর্ষা মন্দির বলছেন কেন? বাড়িটা কি গৌরীপুরের মহারাজার? জি না, আমার দাদাজান সেই আমলে লাখপতি হয়ে বাড়ি বানিয়েছিলেন। তারপর অপঘাতে মারা গেলেন। অবস্থা পড়ে গেল। এই বাড়িটা ছাড়া এখন আর আমাদের কিছু নেই। বাড়িটাও হয়েছে বাসের অযোগ্য। আমি নিচের তলায় 3টা ঘরে থাকি, ওপরটা তালা বন্ধ থাকে। আপনার জন্য ওপরের একটা ঘর ঠিকঠাক করে রেখেছি। বাড়ির চারিদিকে কি একসময় কদম গাছ ছিল? জি না, একটা কদম গাছ বাড়ির সামনে ছিল। 3 বছর আগে গাছের ওপর বজ্রপাত হলো। চলুন স্যার, আপনার ঘরটা দেখিয়ে দেই। চলুন। সিঁড়িতে সাবধানে পা ফেলবেন, মাঝে মাঝে ভাঙা আছে। বাথরুম আছে তো? জি আছে, বাথরুম আছে, আপনার ঘরের সাথেই আছে। খাবার পানি কোথা থেকে আনেন? নদীর পানি? জি না, টিউবওয়েল আছে। বজলুর রহমান সাহেব চিঠিতে জানিয়েছেন আপনাকে পানি ফুটিয়ে দিতে। পানি ফুটিয়ে বোতলে ভরে রেখেছি। ভালো করেছেন। স্যার, আপনি কি গোসল করবেন? গোসলের গরম পানি দেব? পানি গরম করতে হবে না, ঠান্ডা পানিতেই গোসল করব। খাওয়া দাওয়ার ব্যবস্থা স্যার আমার এখানে করেছি। দরিদ্র অবস্থায় যা পারি, সামান্য আয়োজন। মোফাজ্জল করিম সাহেব, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি। আপনি একজন বাবুর্চির ব্যবস্থা করুন, যে আমার জন্য রান্না করবে, আমি টাকা দিয়ে দেব। তা কি করে হয়? তাই হতে হবে। আমি তো বজলুর রহমান সাহেবকে বলেছিলাম আপনাকে এইভাবে চিঠি দিতে। চিঠি দেননি? জি না, এইসব কিছু তো লেখেন নাই। উনি আমাকে বলেছেন বাবুর্চির ব্যবস্থা হয়েছে। আমি তাই মনে করে এসেছি, নয়তো আসতাম না। আপনি একজন অতি বিশিষ্ট ব্যক্তি। আপনার সামান্য সেবা করার সুযোগ পাওয়া তো স্যার ভাগ্যের ব্যাপার। ভাই, আপনাকে যা করতে বলেছি করুন। রাতে মোফাজ্জল করিম সাহেব শওকত সাহেবকে খাবার জন্য ডাকতে এলেন। নিচু গলায় বললেন, বাবুর্চির ব্যবস্থা স্যার কাল পরশুর মধ্যে করে ফেলবো। অজপাড়াগা জায়গা, বাবুর্চি তো পাওয়া যাবে না। একটা মেয়েটিয়ে জোগাড় করতে হবে। আজ গরিবখানায় সামান্য আয়োজন করেছি। শওকত সাহেব বললেন, আপনি একটা কাজ করুন, খাবারটা পাঠিয়ে দিন। কিছু বিশিষ্ট লোককে দাওয়াত করেছিলাম স্যার। হেডমাস্টার সাহেব, ময়নাতলা থানার ওসি সাহেবও এসেছেন। ময়নাতলা থানার ওসি সাহেব বিশিষ্ট ভদ্রলোক, সাহিত্য অনুরাগী। আমি এখন আর নিচে নামবো না, আপনি কিছু মনে করবেন না। স্যার, ওনারা আগ্রহ নিয়ে এসেছিলেন। অন্য কোনো সময় তাদের সঙ্গে কথা বলবো। মোফাজ্জল করিম সাহেব খুবই অপ্রস্তুত মুখ নিয়ে নিচে নেমে গেলেন।
প্রায় সঙ্গে সঙ্গে উঠে এলেন। শওকত সাহেব বললেন, কি ব্যাপার? স্যার, আপনার বোতলটা এসে পৌঁছেছে। এই যে বোতল, টেবিলের ওপর রেখে দিন। আপনার খাবার কি স্যার নিয়ে আসবো? অতিথিরা চলে যাক, তারপর আনবেন। আমি বেশ রাত করে খাই। যদি সম্ভব হয় 1 কাপ চা পাঠাবেন। জি আচ্ছা। চিনি বেশি করে দিতে বলবেন। আমি চিনি বেশি খাই। জি আচ্ছা। মজার ব্যাপার হচ্ছে, প্রথম দর্শনে বাড়িটা যত খারাপ লেগেছিল, এখন তা লাগছে না। ভালো লাগছে। শুধু ভালো না, বেশ ভালো লাগছে। তিনি বসে আছেন বারান্দায়। বারান্দার এই অংশে রেলিং দেওয়া আছে বলে বসে থাকতে কোনো রকম অস্বস্তি বোধ করছেন না। তার সামনে গোল টেবিল। টেবিলের ওপর কুরুশ কাটা টেবিল ক্লথ। টেবিলের ঠিক মাঝখানের ফুলদানিতে চাপা ফুল। মিষ্টি গন্ধ আসছে সেখান থেকে। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হওয়ায় অসংখ্য তারা ফুটেছে। ঢাকার আকাশে তিনি এতদিন কোনো তারা দেখেননি। আকাশে তারার চেয়েও তাকে মুগ্ধ করেছে জোনাকি পোকা। মনে হচ্ছে হাজার হাজার জোনাকি ঝাঁক বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। দৃশ্যটা এত সুন্দর যে মহাকবি বজলুর রহমানের মতো চেঁচিয়ে বলতে ইচ্ছে করে, পাগল হয়ে যাব। চাঁদ উঠেছে। চাঁদের আলোয় দূরের নদী দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। চাঁদের আলো ঘোলাটে নয়, পরিষ্কার। এই আলোয় কেমন যেন জল জল ভাব আছে। সবচেয়ে যা তাকে বিস্মিত করল তা হচ্ছে নীরবতা। কোনো রকম শব্দ নেই। ঘরে একটা তক্ষক আছে। তক্ষকটা মাঝে মাঝে ডাকছে। শব্দ বলতে এইটুকু। তিনি ভেবেছিলেন, যেহেতু বর্ষাকাল, চারিদিকে অসংখ্য ব্যাঙ থাকবে। ব্যাঙ ডাকবে। এই অঞ্চলে কি ব্যাঙ নেই? ব্যাঙ ডাকছে না। মোফাজ্জল করিম সাহেব হাতে কেরোসিনের টেবিল ল্যাম্প নিয়ে উঠে এসেছেন। ল্যাম্পটা বেশ বড়। কাচের চিমনি ঝকঝকে পরিষ্কার। প্রচুর আলো আসছে। স্যার, ওসি সাহেব আপনার জন্য টেবিল ল্যাম্পটা পাঠিয়েছেন। আপনি নিশ্চয়ই রাতে লেখালেখি করেন। হারিকেনের আলো কম। টেবিল ল্যাম্প আপনার ঘরে দিয়ে আসি। জি, দিয়ে আসুন। আপনার চা একবার বানিয়েছিল, তিতা হয়ে গেছে। আবার বানাচ্ছে। ঠিক আছে, কোনো তাড়া নেই। আচ্ছা করিম সাহেব, আপনাদের এদিকে ব্যাঙ ডাকে না? ডাকে তো, ডাকবে না কেন? ব্যাঙের ডাকে ঘুমাতে পারি না, এই অবস্থা। আমি কিন্তু এখন পর্যন্ত শুনিনি। তাই নাকি? বলেন কি? শওকত সাহেব হেসে বললেন, ব্যাঙ না ডাকার জন্য আপনাকে খুব লজ্জিত বলে মনে হচ্ছে। মোফাজ্জল করিম কি বলবেন ভেবে পেলেন না। ব্যাঙ না ডাকায় তার আসলেই খারাপ লাগছে। শহর থেকে এসেছেন লেখক মানুষ। ব্যাঙের ডাক, ঝিঝির ডাক এইসব শুনতে চান। স্যার, একটা হারিকেন কি বাইরে দিয়ে যাব? অন্ধকারে বসে আছেন। অসুবিধা নাই। অন্ধকার দেখতে এসেছি। আলো নিয়ে এলে তো আর অন্ধকার দেখা যাবে না, তাই না? অবশ্যই স্যার, অবশ্যই। আলো থাকলে অন্ধকার দেখা যাবে কি করে? পুষ্প বলল, বাবা, এখন কি ওনাকে খাবার দিয়ে আসবো? 11টা বাজতে 5 মিনিট বাকি। খাবার গরম করব? মোফাজ্জল করিম বিছানায় শুয়েছিলেন। সারাদিনের ক্লান্তিতে তার তন্ডার মতো এসে গিয়েছে। মেয়ের কথায় উঠে বসলেন। খাবার গরম করব বাবা? করে ফেল। তোমার শরীর কি খারাপ লাগছে? না। মন খারাপ নাকি বাবা? করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, মন খারাপ হবে কেন? ওই যে ভদ্রলোক আমাদের সঙ্গে খেতে এলেন না। তুমি এত আগ্রহ নিয়ে সবাইকে দাওয়াত টাওয়াত করলে। লেখক মানুষ, তাদের মন টন অন্যরকম। লেখক হলে বুঝি অভদ্র হতে হবে? এই ধরনের মানুষটা ভদ্রতার ধার ধারেন না। তাদের যা ইচ্ছা তাই করেন। কে কি ভাবলো এইসব নিয়ে মাথা ঘামান না। এইসব নিয়ে মাথা ঘামাই আমরা, সাধারণ মানুষরা। পুষ্প কেরোসিনের চুলায় খাবার গরম করছে। করিম সাহেব মেয়ের পাশে বসে আছেন। মেয়েটা অনেক কষ্ট করেছে। সারাদিন একা একা রান্না বান্না করেছে।
গায়ে জ্বর ছিল, জ্বর নিয়েই করতে হয়েছে। অন্য সময় মতির মা সাহায্য করে, গত 3 দিন ধরে মতির মাও আসছে না। পুষ্প, তোর গায়ে কি জ্বর আছে? না। দেখি হাতটা দেখি। পুষ্প হাত বাড়িয়ে দিল। করিম সাহেব লক্ষ্য করলেন, হাত তপ্ত। না বললি কেন? জ্বর আছে তো। আগুনের কাছে বসে আছি, এই জন্য গা গরম। বাবা, ভদ্রলোক কি খুব রাগী? আরে দূর, রাগী হবে কেন? কথা কম বলেন, কেউ কথা বেশি বললেও বিরক্ত হন। তাহলে তো তোমার উপর খুব বিরক্ত হয়েছেন, তুমি যা কথা বলো। আমি কথা বেশি বলি? বলো। মন ভালো থাকলে অনর্গল কথা বলো। এতক্ষণ কথা না বলে চুপচাপ শুয়েছিলে, তাই ভাবলাম তোমার মন বোধহয় খারাপ। আমার মন মোটেই খারাপ না, খুবই ভালো। এত বড় একজন মানুষ আমাদের সঙ্গে আছেন, ভাবতেই কেমন লাগে। গত সপ্তাহে ক্লাস 6-এর র্যাপিড রিডারে ওনার যে গল্পটা আছে সেটা ছাত্রদের বুঝিয়ে দিলাম। কোন গল্পটা? মতিনের সংসার। গল্পটা বেশি ভালো না। কি বলিস তুই ভালো না? অসাধারণ গল্প। আমার কাছে অসাধারণ মনে হয়নি। বাবা, সবকিছু গরম হয়ে গেছে। তুমি ইউনুসকে বলো ওপরে নিয়ে যাক। ইউনুস নিয়ে যাবে কি? আমি নিয়ে যাব। এত বড় একজন মানুষের খাবার আমি স্কুলের দপ্তরেই দিয়ে পাঠাবো। কি ভাবিস তুই আমাকে? পুষ্প ক্ষীণ স্বরে বলল, বাবা, আমি কি তোমার সঙ্গে আসব? আয়, আসবি না কেন? পরিচয় করিয়ে দেব। উনি আবার রাগ করবেন না তো? রাগ করবেন কেন? রাগ, ঘৃণা এইসব হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের ব্যাপার। উনারা তো সাধারণ মানুষ না। এই যে সন্ধেবেলায় এসে বারান্দায় উঠেছেন, এখনো গিয়ে দেখবি সেই একইভাবে বসে আছেন। মনে হয় খুব অলস ধরনের মানুষ। অলস ধরনের মানুষ এইভাবে বসে থাকে না, শুয়ে ঘুমায়। বাবা, আমি কি এই কাপড়টা পরে যাব না বদলাবো? বদলে ভালো শাড়ি পর, হাত মুখ ধুয়ে নে। উনি আবার ভাববেন না তো যে ওনার সঙ্গে দেখা করার জন্য শাড়ি বদলে সেজে গুজে আছি? কিছুই ভাববেন না। এই ধরনের মানুষ কে কি পরলো, কে কি সাজলো, এসব নিয়ে মোটেও মাথা ঘামান না। তাদের অনেক বড় বড় ব্যাপার নিয়ে চিন্তা করতে হয়, ছোট ব্যাপার নিয়ে চিন্তা করার সময় তাদের নেই। কিন্তু বাবা, উনি তো ঔপন্যাসিক। ঔপন্যাসিক না নিশ্চয়ই এইসব ব্যাপার নিয়ে খুব খুঁটিয়ে দেখেন। না দেখলে লিখবেন কি করে? সেটাও একটা কথা। তাহলে থাক, কাপড় পাল্টানোর দরকার নেই। না বাবা, কাপড় পাল্টেই যাই। আমাকে 10 মিনিট সময় দাও বাবা, গোসল করে ফেলি। গায়ে জ্বর, গোসল করবি? রান্না বান্না করেছি, গা কুটকুট করছে। আবার সব তো ঠান্ডা হবে। আবার গরম করব। বাবা, আরেকটা কথা, আমি ওনাকে পা ছুঁয়ে সালাম করব? নিশ্চয়ই করবি। শওকত সাহেব বারান্দা ছেড়ে ঘরে ঢুকেছেন। সুটকেস খুলে দেখছেন রেনু জিনিসপত্র কি দিয়েছে। একগাদা বই থাকবে বলাই বাহুল্য। ঢাকায় বই পড়ার সময় তেমন হয় না। বাইরে এলে বই পড়ে প্রচুর সময় কাটান। রেনু তার নিজের পছন্দের একগাদা বই দিয়ে দেয়। তার মধ্যে মজার মজার কিছু বই থাকে। যেমন এবারের বইগুলোর মধ্যে একটা হলো অষ্টাঙ্গ সংগ্রহ। গ্রন্থ পরিচয়ে লেখা আয়ুর্বেদ শাস্ত্রের মূল তন্ত্র বিষয়ক গ্রন্থ। এই বই দেওয়ার মানে কি? রেনু কি তাকে আয়ুর্বেদে পণ্ডিত বানাতে চায়? তিনি কয়েক পাতা উল্টালেন। বিচিত্র সব কথাবার্তা বইটিতে লেখা। পান খাওয়ার নিয়ম। পূর্বাহ্নে সুপারি অধিক দিয়া, মধ্যাহ্নে ক্ষয়ের অধিক দিয়া ও রাত্রে চুন অধিক দিয়া পান খাইতে হয়। পানের অগ্রভাগ, মূল ভাগ ও মধ্যভাগ বাদ দিয়া পান খাইতে হয়। পানের মূল ভাগ খাইলে ব্যাধি, মধ্যভাগে আয়ু ক্ষয় এবং অগ্রভাগ খাইলে পাপ হয়। পানের প্রথম পিক বিষ তুল্য, দ্বিতীয় পিক দুর্জর, তৃতীয় পিক সুধা তুল্য। উহা খাওয়া উচিত। স্যার, আসবো। শওকত সাহেব তাকিয়ে দেখেন করিম সাহেব তার মেয়েকে নিয়ে উপস্থিত হয়েছেন।
দুজনের হাতে দুটি ট্রে। রাতের খাবার। পেছনে পেছনে আরেকজন আসছে, তার হাতে পানির জগ, গ্লাস, চিলুঞ্চি। করিম সাহেব বললেন, স্যার, আমার মেয়ে পুষ্প। আমার একটাই মেয়ে, ময়মনসিংহে থাকে, হোস্টেলে থেকে পড়ে। এবার আয়ে দেবে। পরীক্ষার ছুটি দিয়েছে। ও ভেবেছিল হোস্টেলে থেকে পড়াশোনা করবে। আমি বললাম, মা চলে আয়, একা একা থাকি। সে চলে এসেছে। চলে আসায় খুবই ক্ষতি হয়েছে। ঘর সংসার সবই এখন তার দেখতে হয়। এখন ভাবছি হোস্টেলে দিয়ে আসবো। পুষ্প মেঝেতে ট্রে রেখে এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করল। শওকত সাহেব খানিকটা বিব্রত বোধ করলেন। কদমবুসি করলে মাথায় হাত দিয়ে আশীর্বাদের কিছু কথা বলার নিয়ম আছে, তিনি কখনো তা পারেন না। পুষ্প বলল, স্যার, আপনার শরীর কেমন? মেয়েও বাবার মতো তাকে স্যার ডাকছে, প্রশ্ন করছে বোকার মতো। তিনি যদি এখন শরীর ভালো না বলেন, তাহলে শরীর খুবই খারাপ। মেয়েটি হকচকিয়ে যাবে। পরের কথাটা কি বলবে ভেবে পাবে না। তিনি তাকিয়ে আছেন পুষ্পের দিকে। মেয়েটিকে অস্বাভাবিক রকমের স্নিগ্ধ লাগছে। স্নান করার পর ক্ষণস্থায়ী যে স্নিগ্ধতা চোখে মুখে ছড়িয়ে থাকে, সেই স্নিগ্ধতা। মেয়েটি কি এখানে আসার আগে স্নান করেছে? সম্ভবত করেছে। চুল আর্দ্র ভাব। মেয়েটির গায়ের রং অতিরিক্ত ফর্সা। শুধু ফর্সা রঙের কারণে এই মেয়েটির ভালো বিয়ে হবে। মেয়েটার মুখ গোলাকার। মুখটা একটু লম্বাটে হলে ভালো হতো। একে কি রূপবতী বলা যাবে? হ্যাঁ, যাবে। মেয়েটি রূপবতী, তবে আকর্ষণীয় নয়। রূপবতীদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু কাছে যেতে ইচ্ছে করে না। যারা আকর্ষণীয়, তারা নিজেদের দিকে প্রবলভাবে আকর্ষণ করে। মোফাজ্জল করিম সাহেব বললেন, ওর নাম স্যার আসলে পুষ্প না, ওর ভালো নাম নাজনীন। আমরা ডাকতাম নাজু। একদিন ওর বড় মামা এসে বললেন, নাজু ফাজু আবার কিরকম নাম? এত সুন্দর মেয়ে, এর নাম হলো পুষ্প। সেই থেকে পুষ্প নাম। শওকত সাহেব কেন যেন বিরক্ত বোধ করছেন। পিতা এবং কন্যা আগ্রহ নিয়ে তার সামনে বসে আছে। এরা তার কাছ থেকে মুগ্ধ ও বিস্মিত হবার মতো কিছু শুনতে চায়, এমন কিছু যা অন্য 10 জন শুনবে না, তিনিই বলবেন। এক ধরনের অভিনয় করতে হবে, অন্যদের থেকে আলাদা হবার অভিনয়। আশেপাশের মানুষদের চমৎকৃত করতে হবে। পৃথিবীর সব বড় মানুষটাই গ্রহের মতো। তাদের আশেপাশে যারা আসবে, তাদেরই উপগ্রহ হয়ে চারপাশে পাক খেতে হবে। কোনো মানে হয় না। মেয়েটা এসেছে, আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তাকে কিছু একটা বলতে হবে, ইন্টারেস্টিং কিছু। কিছুই মাথায় আসছে না। তিনি এক ধরনের যন্ত্রণা বোধ করছেন। তিনি থেমে থেমে বললেন, পুষ্প খুব ভালো নাম, তবে পুষ্প না হয়ে বিশেষ কোনো ফুলের নাম হলে আরো ভালো হতো। অনেক আজে বাজে ধরনের ফুলও কিন্তু আছে, যেমন ধুতরা ফুল, বিষাক্ত ফুল, আবার কুমড়া ফুলও ফুল। সেই ফুল আমরা বড়া বানিয়ে খাই। পুষ্প তাকিয়ে আছে, এক পলকের জন্য চোখ সরাচ্ছে না। মেয়েটির চোখে এক ধরনের কাঠিন্য আছে। 17-18 বছরের মেয়ের চোখে এ জাতীয় কাঠিন্য তো থাকার কথা নয়। এদের চোখ হবে হ্রদের মতো স্বচ্ছ, গভীর এবং আনন্দময়। করিম সাহেব বললেন, স্যার, হাতটা ধুয়ে ফেলেন, রাত তো অনেক হয়েছে, আপনার নিশ্চয়ই খিদে লেগেছে। শওকত সাহেব বললেন, আপনি কিছু মনে করবেন না, আমি রাতে খাবো না। সে কি, শরীর ভালো লাগছে না? ভালো না লাগলেও 4টা খাওয়া দরকার। রাতে না খেলে শরীরের 1 ছটাক রক্ত চলে যায়। রক্ত চলে গেলেও কিছু করার নেই। আমার যা ভালো লাগে না, আমি কখনোই তা করি না। কিছুই খাবেন না স্যার? না। পুষ্প মৃদুস্বরে বলল, 1 গ্লাস দুধ দিয়ে যাই? না, দুধ আমি এমনিতেই খাই না। রাতে যদি খিদে লাগে আমার সঙ্গে বিস্কিট আছে, ওই খেয়ে পানি খেয়ে নেব। আমার সম্পর্কে আর কিছু চিন্তা করতে হবে না। করিম সাহেব বললেন,
খাবারটা ঢাকনা দিয়ে রেখে যাব? না, ভাত তরকারি পাশে থাকলে ঘুমোতে ভালো লাগবে না। করিম সাহেব মেয়ের দিকে তাকালেন। বেচারি মুখ কালো করে ফেলেছে। আহা, কত আগ্রহ নিয়ে সে রান্না করেছে। নিচে ফিরে গিয়ে নিশ্চয়ই কাঁদবে। করিম সাহেব বললেন, আর কিছু খান? এক টুকরা মাছ ভাজা কি খাবেন? ডুবো তেলে মাছ ভাজা। ডুবো তেলেই ভাজা হোক আর ভাসা তেলেই ভাজা হোক, আমি খাবো না। আমার একেবারে ইচ্ছে করছে না। পিতা এবং কন্যা বের হয়ে গেল। দুজন অসম্ভব মন খারাপ করেছে। ঘর থেকে বেরোবার আগে পুষ্প এক পলকের জন্য পূর্ণ দৃষ্টিতে তাকালো শওকত সাহেবের দিকে। এবারে চোখের দৃষ্টি আগের মতো নয়, সম্পূর্ণ অন্যরকম। চোখের মণিতে হ্রদের জলে আকাশের ছায়া, যে আকাশে মেঘের পরে মেঘ জমেছে। শোবার ঘরটা শওকত সাহেবের খুব পছন্দ হয়েছে। হল ঘরের মতো বিরাট ঘর, দুপাশে জানালা, জানালা দুটিও বিশাল। একসঙ্গে অনেকখানি আকাশ দেখা যায়। কালো রঙের প্রাচীন খাট, খাটে বিছানো চাদর থেকে ন্যাটফলিনের গন্ধ আসছে। খাটের পাশে টেবিলে কেরোসিনের টেবিল ল্যাম্প জ্বলছে। টেবিল ল্যাম্পের এই আলোতেও এক ধরনের রহস্য আছে। বাতাসের সঙ্গে আলো কাঁপছে, সেই সঙ্গে কাঁপছে দেয়ালের ছায়া। মশা নেই বললেই চলে, বোধহয় মশারিও নেই। কতদিন পর তিনি মশারি ছাড়া ঘুমোচ্ছেন। নিজেকে কেমন যেন মুক্ত মানুষ বলে মনে হচ্ছে। অষ্টাঙ্গ তার হাতে। ঘুমোবার আগে আরো কয়েকটা পাতা উল্টানো যাক। বইটিতে ঘুমোবার নিয়ম কানুনও দেওয়া আছে। 8 বার নিঃশ্বাস নিতে যেই সময় লাগে, সেই সময় পর্যন্ত চিত হইয়া তাহার দ্বিগুণ সময় ডান পার্শ্বে, তাহার 4 গুণ সময় বাম পার্শ্বে শয়ন করিয়া তারপর যেইভাবে শুইয়া আরাম পাওয়া যায় সেইভাবে শুইতে হয়। নাভির বাম দিকে অগ্নি অবস্থান করে, সুতরাং বাম পার্শ্বে শয়ন করা উচিত। তিনি ঠিক বইয়ের মতো নিয়মে শোবার চেষ্টা করলেন, যদিও খুব ভালো মতোই জানেন যেভাবেই শোয়া হোক রাত কাটবে নির্ঘুম। এখন পর্যন্ত নতুন জায়গায় প্রথম রাতে তিনি কখনো ঘুমোতে পারেননি। নির্ঘুম রাত কাটাতে তার খারাপ লাগে না, বরং বলা চলে ভালোই লাগে। ভাববার সময় পাওয়া যায়। আজকাল কোনো কিছুর জন্যই সময় বের করা যায় না। একান্ত ভাববার জন্য যে সময় মানুষের দরকার, সেই সময় কি আমরা দিতে পারি? কর্মক্লান্তি, দিনের শেষে লম্বা ঘুম, আবার ব্যস্ত দিনের শুরু। জেগে থাকার এক ধরনের গোপন ইচ্ছা ছিল বলেই বোধহয় অল্প সময়ের ভেতরে ঘুমে তার চোখ জড়িয়ে এলো। ঘুমিয়ে তিনি বিচিত্র এক স্বপ্ন দেখলেন। এই ঘরেই খাটে শুয়ে আছেন তিনি। তার মন কি কারণে অসম্ভব খারাপ। বুকের ভেতর এক ধরনের কষ্ট হচ্ছে। এমন সময় দরজা খুলে গেল। হারিকেন হাতে ঢুকলো পুষ্প। পুষ্পকে কেমন বউ বউ দেখাচ্ছে। তিনি খানিকটা হকচকিয়ে গেছেন। এই গভীর রাতে মেয়েটি তার ঘরে কেন? পুষ্প হারিকেন টেবিলের ওপরে রাখতে রাখতে বলল, তুমি এখনো ঘুমোওনি? তিনি অসম্ভব চমকে উঠলেন। মেয়েটি তাকে তুমি তুমি করে কথা বলছে কেন? পুষ্প খুব সহজ ভঙ্গিতে খাটে পা ঝুলিয়ে বসল। অভিমানী গলায় বলল, আচ্ছা শোনো, তুমি এত ভুল কথা বলো কেন? তিনি মনের বিস্ময় চাপা দিয়ে বললেন, ভুল কথা কি বললাম? ধুতরা ফুল বুঝি বিষাক্ত? মোটেই বিষাক্ত নয়। ধুতরার ফল বিষাক্ত। বুঝলেন জনাব? বুঝলেন জনাব বলে পুষ্প খুব হাসছে। তার পা নাড়াচ্ছে। কে? এই মেয়েটা কে? হচ্ছেটা কি এসব? তার ঘুম ভেঙে গেল। সবে ভোর হয়েছে। গাছে গাছে অসংখ্য পাখি ডাকছে।